ঢাকার আকাশে তখনও সূর্য ওঠেনি, তবে তেজগাঁওয়ের একটি পোশাক কারখানার ভেতরে রাতভর আলো জ্বলে। শ্রমিকেরা সেলাই মেশিনে মাথা গুজে কাজ করছেন। আদ্যির ফরমাশ এসেছে ইউরোপ থেকে, অথচ এই মুহূর্তেই দিল্লির সাউথ ব্লকে ভারত সরকারের এক গোপন বৈঠক চলছে। সেখানে একটি মানচিত্র টাঙানো আছে দেয়ালে, লাল কালি দিয়ে দাগানো বাংলাদেশের ওপর, বিশেষ করে একটি শিল্প খাতের উপর। তাতে লেখা RMG টার্গেট জোন। কূটনীতির এই যুদ্ধে কামান নয়, ব্যবহৃত হচ্ছে ক্যালকুলেটর। রক্ত নয়, ঝরবে ডলার। আর এই অদৃশ্য যুদ্ধের সবচেয়ে বড় অস্ত্র বাংলাদেশের গার্মেন্টস খাত। ভারত বাংলাদেশ সম্পর্ক কখনো রক্তের বন্ধনে, কখনো অর্থনীতির সেতুবন্ধনে জোড়া ছিল। কিন্তু 2025 সালের বিশ্ব রাজনীতির পালা বদলে সেই সম্পর্ক আজ নতুন বাঁকে। রাশিয়া, চীন, তুরস্ক, এমনকি আজারবাইজানের সঙ্গে বাংলাদেশের প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক গভীর হওয়ার পর থেকেই দিল্লির রাজনৈতিক মহলে অস্বস্তির ছায়া। মোদী সরকারের পররাষ্ট্রনীতি যেন সতর্ক বন্ধুত্ব থেকে সরে এসে এখন রূপ নিচ্ছে শাস্তিমূলক ব্যবসায়। দিল্লির প্রভাবশালী গণমাধ্যম DNA ইন্ডিয়া সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে সরাসরি বলা হয়েছে, ক্যান নিউ দিল্লি পানিশ বাংলাদেশ বাই টার্গেটিং ইটস গার্মেন্টস এক্সপোর্ট? প্রশ্নটা কেবল কৌশলের নয়, এটা এখন ভারতের ক্ষমতার পরীক্ষা। বাংলাদেশের অর্থনীতির মেরুদণ্ড হল এর পোশাক শিল্প, যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ হিসেবে প্রতিষ্ঠিত। 2024 সালে বাংলাদেশের পোশাক রপ্তানি থেকে আয় ছিল 48.38 বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের মোট রপ্তানির 85%-এরও বেশি। এই খাতে প্রায় 40 লাখ শ্রমিক কাজ করেন, যার মধ্যে বেশিরভাগই নারী। তাদের কঠোর পরিশ্রম এবং শিল্পের প্রতিযোগিতামূলক সুবিধা, যেমন কম শ্রম খরচ, দক্ষ সাপ্লাই চেইন এবং আন্তর্জাতিক বাজারে ক্রমবর্ধমান খ্যাতি, বাংলাদেশকে বিশ্ব বাণিজ্যে একটি শক্তিশালী অবস্থানে নিয়ে এসেছে। সাম্প্রতিক আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারিত রিপোর্টে বলা হচ্ছে, ইউরোপীয় ইউনিয়ন ও আমেরিকায় অভাবনীয় হারে বেড়েছে বাংলাদেশের এক্সপোর্ট। এবছর জানুয়ারি-মার্চে ইউরোপে 29% এবং আমেরিকায় 46% বৃদ্ধি। এই বিস্ফোরক সাফল্যের মাঝেই ভারতীয় কূটনীতিকরা ক্ষুব্ধ। বাংলাদেশ কিভাবে চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে সামরিক প্রশিক্ষণ চালু করে। দিল্লির আপত্তির কেন্দ্রে আছে বাংলাদেশ চীনের প্রক্সি হয়ে উঠছে কিনা। নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত এখন একটি স্পষ্ট কৌশলের পথে হাঁটছে। 2023 সালে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় একটি টাস্ক ফোর্স গঠন করে, লক্ষ্য 2030 সালের মধ্যে গার্মেন্ট এক্সপোর্ট $100 বিলিয়ন পৌঁছানো। এই লক্ষ্য পূরণে বাংলাদেশকেই প্রতিদ্বন্দ্বী হিসেবে চিহ্নিত করা হয়েছে। দিল্লির ধারণা, বাংলাদেশের বাজারকে হাইজ্যাক করলেই তাকে শাস্তি দেওয়া যাবে। DNA ইন্ডিয়াস প্রতিবেদনে উল্লেখ আছে, ইন্ডিয়া ক্যান ব্রিং বাংলাদেশ টু ইটস নেস বাই গ্রাবিং এ বিগার চাঙ্ক অফ ইটস গার্মেন্টস এক্সপোর্টস। অর্থাৎ সরাসরি হুমকি, আমরা তোমার অর্থনীতির ঘাড় মটকে দেব। দিল্লির ক্রোধের পেছনে যে ভূ রাজনৈতিক হিসাব, তা আরও গভীর। ঢাকার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে মোহাম্মদ ইউনূস চীনের সঙ্গে বন্ধুত্ব, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা, এমনকি আজারবাইজানের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছেন। ফলে দিল্লির চোখে এখন বাংলাদেশ যেন এক জিও স্ট্র্যাটেজিক্যাল ট্রায়াঙ্গেলের কেন্দ্রে, যা ভারতকে ঘিরে ফেলছে সব দিক থেকে। চীন পাকিস্তান বাংলাদেশ অক্ষ বা তুরস্ক বাংলাদেশ আজারবাইজান অক্ষ, এই দুটো জোটই এখন ভারতের প্রভাব খর্ব করছে দক্ষিণ এশিয়ায়। ভারতীয় মিডিয়া এই পুরো ইস্যুকে ঘিরে যে ধরনের প্রচারণা চালাচ্ছে, তা একেবারেই যুদ্ধ উন্মোদনার মতো। হাউ ডিয়ার ঢাকা অ্যালাইং উইথ ইসলামাবাদ, এমন শিরোনাম এখন সাধারণ। ভারতের ডানপন্থী মিডিয়াগুলো রীতিমতো প্রচার করছে, ইন্টার্ম গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইজ প্রমোটিং রাডিক্যাল ইসলামিক ফোর্সেস। এই প্রচারে ধর্ম, নিরাপত্তা ও অর্থনীতিকে একসাথে মিশিয়ে নতুন এক কাল্পনিক শত্রু বানানো হচ্ছে। ভারতের হুমকি সত্ত্বেও বাংলাদেশের পোশাক শিল্প অটুট রয়েছে। ডেইলি স্টার এবং দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের প্রতিবেদন অনুসারে বাংলাদেশ এখন ভারতের বাজারেও প্রবেশ করছে। দেশটির শিল্প বৈচিত্র্যকরণ, টেকসই উৎপাদন পদ্ধতি এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি এই খাতকে আরও শক্তিশালী করেছে। অন্যদিকে ভারতের গার্মেন্টস শিল্প নিজস্ব চ্যালেঞ্জে জর্জরিত। শ্রমিক মজুরি বৃদ্ধি, পরিবেশগত নিয়মকানুনের চাপ এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার অভাব ভারতের অগ্রগতিকে বাধাগ্রস্ত করছে। বাংলাদেশের তুলনায় ভারতের উৎপাদন খরচ বেশি এবং সাপ্লাই চেইনের দক্ষতা কম।
গভীর রাতে দিল্লির লাল বাহাদুর শাস্ত্রী ভবনে বসা এক বৈঠকে এক প্রবীণ আমলা বলেন, আমরা কি ভুল পথে হাঁটছি? বাংলাদেশকে শত্রু বানিয়ে আমরা আমাদের সবচেয়ে বড় কৌশলগত ভুল করছি না তো? বৈঠকে নীরবতা, কেউ মুখ খোলে না। কিন্তু এদিকে বাংলাদেশের বেনাপোলে একটি গার্মেন্টস লরি রওনা দিচ্ছে ইউরোপ বন্দরের দিকে। লরির গায়ে লেখা মেড ইন বাংলাদেশ, ট্রাস্টেড ওয়ার্ল্ড ওয়াইড। আর সেই মুহূর্তেই দিল্লির ডিপ্লোম্যাটিক সার্কিটে নতুন এক গোপন টেলিগ্রাম ঘোরে। ফেজ 2, বিং ইকোনমিক এনসার্কেলমেন্ট। কে জিতবে এই যুদ্ধ? অর্থনৈতিক শাস্তির কাঁটাতারে পেঁচানো বাংলাদেশ টিকে থাকবে, নাকি এক নতুন জোট গড়ে দিল্লিকে চাপে ফেলবে? এই থ্রিলারের পরবর্তী অধ্যায় এখনো লেখা হয়নি, কিন্তু যুদ্ধ শুরু হয়ে গেছে। আর এই যুদ্ধের প্রথম প্রতিরোধ তৈরি করে ফেলেছেন একজন মানুষ, প্রফেসর মোহাম্মদ ইউনুস। তিনি জানেন এই যুদ্ধ কামানের নয়, চতুরতার। অর্থনৈতিক নিষেধাজ্ঞা, কূটনৈতিক নিঃসঙ্গতা, মিডিয়া হামলা সবই তিনি আগে দেখেছেন। তার পাশে এখন চীন, তুরস্ক, আজারবাইজান, এমনকি ইউরোপের কিছু শক্তিশালী অংশীদারও। তিনি এক আন্তর্জাতিক খেলোয়াড়, যিনি জানেন কখন কাকে চাল দিতে হয়। ভারত যখন RMG টার্গেট জোন ঘোষণা করে, ইউনুস তখন আন্তর্জাতিক ব্র্যান্ডদের সঙ্গে জরুরি বৈঠক ডাকেন। নতুন এক গ্লোবাল লবি তৈরি হচ্ছে তার নেতৃত্বে। তিনি জানেন সময় কম, কিন্তু যুদ্ধের ভাষাও তিনি জানেন। থমকে থাকা দুনিয়ায় তিনি সেই কণ্ঠ, যিনি বলেন বাংলাদেশকে কেউ থামাতে পারবে না।